মানে বাজেটটা রিলিজ হওয়ার পর থেকে আমি দেখছি আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, তাকে নিয়ে ভীষণভাবে ট্রোল করা হচ্ছে, তার প্রতি মানুষেরা ভীষণভাবে ক্ষিপ্ত। ট্রোলিং এর রিজনটা যদি আজকে আমরা দেখি, আমাদের মেজর পপুলেশন কিন্তু স্যালারিড এমপ্লয়িজ। মানুষের এক্সপেকটেশনস ছিল বাজেটের প্রতি যে আমরা আরো বেনিফিট পাবো। বেনিফিট ইন দ্য সেন্স স্যালারি যা পেয়েছি তার থেকে কত টাকা কেটে আমরা কম ট্যাক্স দিতে পারি। ইন্ডেক্সেশন ব্যাপারটাকে একটু সিম্পলিফাইড করে বলবে। তুমি একটা প্রপার্টি কিনেছো 10 লাখ টাকা পারছে, তুমি কিনেছো 2000 সালে, আজকে 2024। গভর্নমেন্ট প্রত্যেক বছর একটা ইন্ডেক্স বার করতো সিআইআই বলে। যদি আজকেরটা ধরো 350, তাহলে যদি তুমি 10 লাখ কে কিনেছিলে, তাহলে গভর্নমেন্ট হিসেব করে 35 লাখ আনতো হচ্ছে। 35 লাখ। Correct. আজকে তুমি 50-এ বেচতে, তোমার ক্যাপিটাল গেন হতো 15 লাখ টাকা। 50 মাইনাস 15 লাখের উপরে আমার 20% দিতে হতো। 20% ট্যাক্স দিতে 20%। এবার এখন কিন্তু তুমি 40 লাখে 12.5% দিচ্ছ, বিকজ দেয়ার ইজ নো ইন্ডেক্সেশন। ফিসকাল ডেফিসিট সম্ভবত এবার 5.1 থেকে 4.9 করা হলো, রাইট? সো একটু যেমন ভাবে ইন্ডেক্সেশন বুঝলাম, সেভাবে একটু ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট যদি আমাদের ভাষায় বলি, আমাদের একটা ইনকাম আছে, আমাদের একটা খরচা আছে। কারেক্ট। বাস সেটাই গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট, মানে গভর্নমেন্টের খরচা বেশি ইনকামের থেকে। অরুণাচল প্রদেশ আর বিহার ইজ মানে কি বলবো, এই বাজেটটা থেকে একটু বেশি লাভজনক হয়েছে। আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা যে বাইফার্কেশনটা হয়, আজকে সেটা 10 বছরের কাছাকাছি। সেই সময় থেকে আজও হায়দ্রাবাদ আন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার ক্যাপিটাল সিটির কাজ করছে। আন্ধ্রপ্রদেশের এখনো কোনো ক্যাপিটাল সিটি কিন্তু নেই। ওকে। সেই সময় চিফ মিনিস্টার ছিলেন চন্দ্রবাবু নাইডু। উনি প্রপোজ করেন এই আমরাবতীটাকে ক্যাপিটাল সিটি করা। হাই সোহম, কেমন আছো? একদম ঠিক, তুমি কেমন আছো? আমি ভালো আছি। থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং আওয়ার ইনভিটেশন টু কাম টু দিস পডকাস্ট। আর মোস্টলি আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গিয়ে বাজেট এই 2024-এর। সো অলরেডি 2 সপ্তাহ মতো হয়ে গেছে এই বলতে গেলে ইয়ারের বাজেট রিলিজ করেছে। কালকে ধরো ভিডিওটা রিলিজড হবে। সো লাইক আফটার অলমোস্ট 2 উইকস, মানে ইজ ইট রিয়েলি রেলিভেন্ট টু টক অ্যাবাউট বাজেট? বাজেটটা তো দেখতে গেলে আমাদের পুরো বছরের, সেই অ্যাসপেক্টে যদি আমরা দেখি সবে 2 সপ্তাহই, অ্যান্ড এভরিবডি ইজ রিডিং থ্রু টিল নাও। তাই সেই হিসেবে দেখতে গেলে অবশ্যই রেলিভেন্ট আছে। পারফেক্ট। সো একদম মানে ক্যাজুয়াল টক দিয়ে শুরু করছি, টেকনিক্যালিটিসের ভিতরে একটু পরে যাব। মানে বাজেটটা রিলিজ হওয়ার পর থেকে আমি দেখছি আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, তাকে নিয়ে ভীষণভাবে ট্রোল করা হচ্ছে, তার প্রতি মানুষেরা ভীষণভাবে ক্ষিপ্ত, ঠিক আছে? অ্যান্ড মানে ইটস মানে দ্য সিচুয়েশন ইজ লাইক যে বলা হচ্ছে মিডল ক্লাসদের জন্য এই বাজেটে কিচ্ছু নেই। মানে ডু ইউ রিয়েলি এগ্রি অর হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন? এটা ট্রোলিংয়ের রিজনটা যদি আজকে আমরা দেখি, আমাদের মেজর পপুলেশন কিন্তু স্যালারিড এমপ্লয়িজ। লাস্ট কিছু বছর ধরেই বাজেটে দেখতে গেলে স্যালারিড এমপ্লয়িজদের সেইভাবে যদি আমরা বলি কিছু বেনিফিটস বা এভাবে আলাদাভাবে অনেক কিছু দেওয়া হয়নি। আজকে মানুষের এক্সপেকটেশনস ছিল বাজেটের প্রতি যে আমরা আরও বেনিফিট পাবো। বেনিফিট ইন দ্য সেন্স, মানুষ যদি আমরা স্যালারিড এমপ্লয়ি বলো, তুমি আমি, আমরা কি দেখি? আমরা দেখি ডিডাকশনসটা কি পেতে পারি আমাদের ইনকামের ওপর, বা স্যালারিটা আমাদের স্যালারি যা পেয়েছি তার থেকে কত টাকা কেটে আমরা কম ট্যাক্স দিতে পারি। কারেক্ট। এবার সেইটা নিয়েই মানুষের এই রিয়াকশন। তাছাড়া আর একটা কি হয়, এই আমাদের মধ্যবিত্ত বাড়ির এদিকে বা ইভেন উইথ দ্য রিচার ক্লাস, ইভেন দের ওয়াজ এ হিউজ একটা মানুষের ইনভেস্টমেন্ট থাকে টুয়ার্ডস প্রপার্টিস। আজকে যেটা হয়েছে, এই প্রপার্টিতে ক্যাপিটাল গেনটা দেখতে গেলে লং টার্মে কমিয়েছে 20 থেকে 12.5। কারেক্ট। কিন্তু ইন্ডেক্সেশনটা সরিয়েছে। কারেক্ট। এক তার এছাড়াও যদি আমরা দেখি আমাদের শেয়ার মার্কেট, আজকে প্রত্যেকটা মানুষই সামহাও শেয়ার মার্কেটে ইনভেস্টেড, কিন্তু সে স্যালারিড হোক বিজনেস হোক যাই, আজকে সেইগুলোরও ট্যাক্স বাড়লো। শর্ট টার্ম ক্যাপিটাল গেন 20%,
লং Long টার্মটা term। 12.5 সবার করেছে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, নন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। তো যদি আমরা এইটা দেখি, এটাতেই আর যে আমাদের, তার মানে কি আমাদের আউটলে আরও বাড়লো। কারেক্ট। আবার এটাকে যদি আমরা আরেকটু নিয়ে এসে দেখি, আজকে হয়তো আগের যে ট্যাক্স নিউ স্কিমে আজকে কিন্তু যে মানুষ 10,75,000 টাকা কামাচ্ছে, তার প্রথমে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাচ্ছে, তাহলে তার স্যালারি ট্যাক্সেবল হলো 10 লাখ। আজ যদি 10 লাখ তার ট্যাক্সেবল হয়, ট্যাক্স বলছে 0 থেকে 3 কিছু না, 3 থেকে 7 5, 7 থেকে 10 10, তার মানে কি 4 লাখের ওপরে 5%। কারেক্ট। 4 লাখে 5% মানে 20,000 টাকা। 20,000 টাকা। 3 লাখে 10% 30, তার মানে কি তোমার ট্যাক্সেবল 50,000 টাকা। কারেক্ট। প্লাস শেষ 4%। যদি আমরা একদম ওল্ড রেজিম দেখি, তাহলে যদি কারো 10.5 লাখ হয়, তবে 50 ডিডাক্ট হয়ে 10 লাখ হয়, আর 10 লাখে ট্যাক্স ছিল 1,12,500 টাকা। ওকে। সেইখানে কিন্তু কমেছে। কিন্তু সেই ট্যাক্সটাই তুমি বিভিন্ন ইনভেস্টমেন্ট দেখিয়ে সেগুলো রিবেটও ছিল ওল্ড রেজিমের। নিশ্চয়ই। এবার যদি আমরা রিবেট দেখি, 80C ছিল। কারেক্ট। 80Cটাতে আমাদের লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পিপিএফ লোকে আর পিপিএফটা তো খুব ভালো স্কিম, লোকে প্রচুর করেছে, তো এইটা ছিল। এবার এটা যদি আমরা বাদ দিই, 80D, যেখানে আমাদের নিজেদের মেডিকেল প্রিমিয়াম মা বাবাদের দিয়ে 50 + 25 75 মতো ছিল। আমি 80CCD2টা ধরলাম না, কারণ ওটা নতুন স্কিমেও আছে বলে। ওকে। নিউ পেনশন স্কিমটা। তাহলে আমাদের দেখতে গেলে এই দুটো মেজর ছিল। এছাড়াও যেটা ছিল সেটা হচ্ছে এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা আমরা স্যালারিতে পাই। এবার যদি আমি এইচআরএ নাও পাই, যদি দেখি আমি যদি বাড়ি কিনি, আমার ইন্টারেস্ট অন হাউজিং লোনও 2 লাখ টাকা ছিল। কারেক্ট। কিন্তু আমাদের এবার এই নতুন স্কিমে এই অ্যাসপেক্টগুলো নেই। গভর্নমেন্ট বলছে সিম্পলিফাইড। এবার এইটা এখন যদি আমরা দেখি, একটা মানুষ স্যালারি যদি, তাহলে আমাদের যদি হিসেব করে দেখি, 80C 1.5 লাখ কমাতে পারে, 80D-তে মা বাবার 50 সবাই কমিয়ে নেয় মেডিকেল এক্সপেন্ডিচার দেখিয়ে, আর নিজেরটা আমি 25-এ 20 ধরলাম, 70। এছাড়া কিন্তু এইচআরএতে একটা মানুষ লাখ টাকার উপরে কমাতে পারতো। তাহলে যদি আমরা ইভেন এলটিএও ছিল 3 বছরে 2 বার, তো মানুষ এলটিএটাতেও কমাতে পারত। তো এই অ্যাসপেক্টগুলো সরে যাওয়াতে ট্যাক্সেবল ইনকামটা অনেকটাই হায়ার স্কেপে আছে, কিন্তু আবার পার্সেন্টেজ কমাতে, তাই সেইটা আবার একটা মানুষের নিজেকে ক্যালকুলেট করে দেখার বিষয়। আর আজকে এই ওল্ডার নিউ স্কিম তো পুরনোই চলছে, তো নিউটাকে আরেকটু মডিফাই করা হয়েছে। ওকে, ইন্ডেক্সেশন ব্যাপারটাকে একটু সিম্পলিফাইড করে বলবে, কারণ অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে খুব একটা অবগত নেই। সবাই এটাই ভাবছে যে 20 থেকে 12.5 হয়েছে, হ্যাঁ, বাট সেটা যে উইদাউট ইন্ডেক্সেশন আর 20টা যে উইথ ইন্ডেক্সেশন, সেটা হোয়াট ইজ দ্য মানে বেসিক ডিফারেন্স ইন সিম্পলিফাইড টার্মস যদি একটু। হ্যাঁ, যদি আমরা সেইভাবে দেখি, ইন্ডেক্সেশনটা হলো, ধরো তুমি একটা প্রপার্টি কিনেছো, আজকে তুমি 10 লাখ টাকা পারছে তুমি কিনেছো 2000 সালে। আচ্ছা, আজকে 2024, গভর্নমেন্ট প্রত্যেক বছর একটা ইন্ডেক্স বার করতো, সিআইআই বলে। সেই ইন্ডেক্সে তারা বলতো 2000 সালটা 100, আর তার ওপর দিয়ে আস্তে আস্তে যেটা একটা অ্যামাউন্ট লেখা হতো পারসে, আমার এক্স্যাক্ট ওইভাবে ফিগার্স নেই। যদি আজকেরটা ধরো 350, তাহলে যেটা তুমি 10 লাখকে কিনেছিলে, তাহলে গভর্নমেন্ট হিসেব করে আনতো 35 লাখ। মানে একটা ইনফ্লেশন ক্যালকুলেটেড একটা জিডিপি ক্যালকুলেটেড একটা ভ্যালু দিয়ে। আজ যদি তুমি 50-এ বেচতে, তোমার ক্যাপিটাল গেইন হতো 15 লাখ টাকা। 50 মাইনাস 15 লাখের উপরে আমার 20% দিতে হতো, 20% ট্যাক্স দিতে হতো। 20% তাহলে তুমি ট্যাক্স কত দিলে? 15 লাখের 3 লাখ টাকা, এর 20% 3 লাখ টাকা। কারেক্ট, অ্যাবসলিউটলি। এবার এখন কিন্তু তুমি 40 লাখে 12.5% দিচ্ছ, বিকজ দেয়ার ইজ নো ইন্ডেক্সেশন। ওকে, তাহলে যদি তুমি 40 লাখে 12.5% যদি ক্যালকুলেট করে দেখো, তাহলে কিন্তু ওটা 5.5 লাখ টাকার কাছে, 5 লাখ টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। মোর দ্যান 3 লাখ, মোর দ্যান 3 লাখ, রাইট। আজকে অনেক মানুষ এটা সেফ ইনভেস্টমেন্টও করে রিয়েল এস্টেটে, তাদের জন্য মেবি আর এইটা অত ফিজিবল। অলদো ডিডাকশনস গুলো আছেই, যেগুলো 54 সিরিজের ডিডাকশন, একটা বাড়ি কিনে নেওয়া বা বন্ডস কিনে নেওয়া, সেইগুলো আছে। ওকে, কারেক্ট। তার মানে কিছু ক্ষেত্রে মানুষের এই রাগটা, মানে কিছু ক্ষেত্রে হলেও জাস্টিফাইড, রাইট?
নিশ্চয়ই সবারই তো একটা এক্সপেকটেশন থাকে গভর্নমেন্ট থেকে, থার্ড যে টেনিয়র এইবার এর থেকে কিছু ভালো হবে, তার থেকে খারাপ হয়ে গেলেই তাদের রাগটা মানে আর কি আরেকটু বেশি ভেঙে পড়ে এরকম একটা। তার থেকেও বেশি হচ্ছে প্রথম থেকেই লোকের এক্সপেকটেশন বেশি ছিল, সবাই ভেবেছিল 80C বা 80D ডিডাকশন যেগুলো আমরা টুয়ার্ডস আওয়ার সেভিংস বা আমাদের হেলথের প্রতি করি সেইগুলোই আরো আমরা কিছু পাবো, সেইটা না পাওয়াতেই এই রাগটা আরো বেশি হচ্ছে। ওকে, সো মানে সমস্ত খারাপের মাঝখানেও যেটা একটু ভালো হয়েছে সেটা মানে আই বিলিভ, আমি তো এই ফিল্ডের লোক নই তো আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি যে গোল্ডের উপর ইম্পোর্ট ডিউটি কমেছে, রাইট? সো ইন দ্যাট কেস মানে গোল্ডের প্রাইসটাই ইম্পোর্ট ডিউটির উপর কতটা কি নির্ভর করে যদি একটু বলো, গোল্ডের দাম কি কমার চান্সেস আছে? এটা তো আর আমার কিছু বলারই নেই, আজ আমরা 2 সপ্তাহ পরে করছি, যেদিন ছিল সেদিন তো 75-এর কাছাকাছি ছিল, 74 সামথিং, এখন 71। কারেক্ট, ওকে ফাইন, সো at least something is good in this budget, right? Okay fine, so আমি নিজে শেয়ার মার্কেটে ইনভেস্টেড, ওকে, সো আমি একজন মানে সেকেন্ডলি আমার স্যালারিড পার্সন, ঠিক আছে, আমার কোনো উপরি ইনকাম বা এমন কোনো ইনকাম আমার কাছে আসে না যেটা আমার মানে ট্যাক্স যেটা আমাকে দিতে হয় না, আমার যা আর্নিং পুরোটার উপরে আমাকে ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সের সেভিংসটা আমি সেভিংস অ্যাকাউন্টেও রাখতে পারি, আমার চয়েস, আমি বাড়িতে ক্যাশ ফেলে রাখতে পারি, আমার চয়েস, আমি শেয়ারে রাখতে পারি, সেটাও আমার চয়েস। নিশ্চয়ই নাও আমার সেভিংস, ইনকাম করা টাকা থেকে আমার সেভিংস আমি শেয়ারে রাখছি, সেই শেয়ারের দাম পড়ে যেতে পারে, বেড়ে যেতে পারে, রিস্ক আমার, টাকা আমার, ইনকাম আমার, আমি কেন গভর্নমেন্টকে সেটার লসেও ট্যাক্স দেবো, প্রফিটেও ট্যাক্স দেবো? আমি ট্যাক্স কেন দেবো শেয়ারে? মানে ইজ ইট জাস্টিফাইড? আজকে দাঁড়িয়ে এটা জাস্টিফিকেশন সেইভাবে আমাদের কিছু নেই বলার, কারণ দেখতে গেলে এটা তো প্রথম থেকেই আছে, এমন তো নয় কি আজকে নতুন ট্যাক্স ইনভাইট করেছে, রাইট? আমাদের ট্যাক্স হচ্ছে ইনকামের ওপর, এবার আমরা আমাদের সেভিংস দিয়েও ইনকাম করলে ট্যাক্স আছে প্রথম থেকেই, এমন তো যেমন সেভিংস দিয়ে ইনকাম করলে ট্যাক্সের, আজকে ফর এক্সাম্পল তোমার স্যালারি তুমি পেয়ে তুমি আজকে ইনভেস্ট করছো, তো তুমি দেখতে গেলে হ্যাঁ এটাও সত্যি কথা, আজকে আমি আজকে লাখ টাকা স্যালারি পাই, আমি তাতে 20% ট্যাক্স দিয়ে দিয়েছি, এটা ফরসে বলছি, আমি কোনো অলরেডি আমি আমার ইনকামের উপর আমার যতটা ট্যাক্স দেওয়ার আমি গভর্নমেন্টকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপরে যেটা তোমার রেসিডুয়াল, সেখান থেকে যখন তুমি ইনভেস্ট করছো, এফডি করছো, আরডি করছো, সেইটাতেও অ্যাজ আমাদের ওটাও ইনকাম। আজকে তুমি একটা শেয়ার কিনে শেয়ারের দাম বাড়লো, তাহলে সেটা ইনকাম, তাই সেটা ট্যাক্সেবল আগে থেকেও ছিল, হ্যাঁ রেটটা চেঞ্জ হয়েছে, যেটা একটু আগেও আমরা কথা বলি, তো আমাদের আউটফ্লোটা বেড়ে গেছে, ইভেন এসটিটিতেও একটু গভর্নমেন্ট বাড়িয়েছে, যেগুলো দেয়ার আর সার্টেন থিংস যেগুলো আমাদের কাটে, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স গুলো, তো সেইভাবে আমরা বলতে পারবো না, বাট হ্যাঁ ইনকামে ট্যাক্স আছে। এবার সেরকম দেখতে গেলে আমাদের থেকে অনেকে আজকে আমরা যে জিনিস কিনছি সেটা তো আমাদের ট্যাক্সেবল ইনকাম দিয়েই আমরা কিনছি, কারণ ট্যাক্স পে করে আমাদের স্যালারি, তার থেকে তো আমরা ঘরের জিনিসপত্রও কিনছি, তাতেও আমরা জিএসটি ভরছি, সবকিছুতেই জিএসটি দিচ্ছি, মানে একটা পাতি চিপসের প্যাকেট 5 টাকার কিনতে গেলেও সেখানে আমরা ট্যাক্স দিয়েই কিনছি, পুরোটা কি সরিয়ে দিলে খুব ক্ষতি হবে? মানে শেয়ার মার্কেটে কোনো ট্যাক্স যদি ফ্রি করে দেওয়া হয় ক্ষতি, আজকে তাহলে দেখতে হবে ঘুরে ফিরে আমাদের গভর্নমেন্টের, হয়তো যদি আমরা দেখি এখন যেটা হয়েছে ফিসক্যাল ডেফিসিট কমেছে, রাইট, তাহলে সেটা বেড়ে যাবে। ওকে, এটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, ফিসক্যাল ডেফিসিট সম্ভবত এবার 5.1 থেকে 4.9 করা হলো, রাইট? আমি হোপফুলি আমি ঠিক কথা বলছি, আমি ভিডিওতে কোনো ভুল কথা বলতে চাই না, আমি যদি কিছু ভুল বলি প্লিজ তুমি আমাকে কারেক্ট করে দেবে। হ্যাঁ, সো একটু যেমন ভাবে ইন্ডেক্সেশন বুঝলাম সেভাবে একটু ফিসক্যাল ডেফিসিটটা বুঝলাম। ফিসক্যাল ডেফিসিট যদি আমাদের ভাষায় বলি, আমাদের একটা ইনকাম আছে, আমাদের একটা খরচা আছে, কারেক্ট, বাস সেটাই। গভর্নমেন্টের ফিসক্যাল ডেফিসিট মানে গভর্নমেন্টের খরচা বেশি ইনকামের থেকে, ওকে, ডেফিসিট, দ্যাট ইজ হোয়াই ইট ইজ ডেফিসিট, বাস এইটুকুই। মানে ফিসক্যাল ডেফিসিট কমা মানে হচ্ছে কি মানে গভর্নমেন্টকে কম লোন নিতে হচ্ছে, হ্যাঁ আমাদের ইকোনমি স্টেবিলাইজ হবে, যদি আমরা একদম ইকোনমিক্স টার্মিনোলজিতে আসি, সেটা হয়তো আমার জন্যও ডিফিকাল্ট, কিন্তু অ্যাট লিস্ট আমাদের দেশের জন্য এই ফিসক্যাল ডেফিসিটটা কমানো
সেই জন্যই আমরা আজকে ডেভেলপিং ইকোনমির দিকে মুভ করছি। অলদো দেখতে গেলে এটার আমাদের মেইন ইম্প্যাক্ট এই জন্য এসছে বিকজ আমাদের যখন ইন্টারিম বাজেট হয় গভর্নমেন্ট এক্সপেক্ট করেছিল আরবিআই ডিভিডেন্ড দেবে অ্যারাউন্ড 1 লাখ ক্রোর, বাট আরবিআই ডিভিডেন্ড ঘোষণা করেছে আমাদের গভর্নমেন্টে 2.11 লাখ ক্রোর। ওকে, সো এই জন্যই এই ইম্প্যাক্টটুকু। পারফেক্ট। শেয়ার মার্কেট নিয়ে আরেকটু কথা বলবো, ঠিক আছে? মানে রিসেন্ট ডেজে আমি মানে শেয়ার মার্কেটের উপর ভীষণভাবে ইন্টারেস্টেড হয়ে পড়েছি। মানে মেবি করোনার পর যে একটা স্পাইক আমরা দেখতে পেয়েছি সেই কারণে হয়তো আরেকটু বেশি ইন্টারেস্টটা জন্মেছে, কারণ দা ইন্টারেস্ট রেটস আর মানে ঠিক ইন্টারেস্ট রেট বলবো না, মানে মোর দ্য রিস্ক মোর দ্য গেইন এরকম একটা সিচুয়েশন এসে গেছে। সো শেয়ার মার্কেটের এতটা হাই এই গত 2 বছরে বা 3 বছরে, সেটাও কি কোনো দিক থেকে কোনো একটা মানে রিস্ক ইন্ডিকেট করছে? এটা তো এবার অনেক মার্কেট এক্সপেক্টর যারা আছেন, মার্কেটের বড় বড় লোকজন, তারা তো সবাই বলছে, অনেকে কি এটা বাবেল, অনেকে বলছে না। সো ইট ইজ মোর অ্যাবাউট পারসেপশন। ওকে, এবার আজকে দেখতে গেলে যদি কেউ ভেবে ইনভেস্ট করে, যদি আমি এমনি একটা যে সেগমেন্ট নিয়ে বলি, গভর্নমেন্ট ইজ হাইলি ভেঞ্চার্ড ইনটু ডিফেন্স অ্যান্ড রেলওয়েজ, তো রেলওয়ে স্টকস হ্যাজ অলরেডি স্কাই রকেটেড। রাইট, আমি রিসেন্টলি শুনছিলাম 8-10 দিন আগে কোনো ইন্ডেক্স ফান্ড ডিফেন্স নিয়ে খোলা হয়েছিল, সেটা জাস্ট 1-2 সপ্তাহে কোনো খুলেছে কোনো গ্রুপ, তাদের 1-2 সপ্তাহে রিটার্ন 8%-এর কাছাকাছি। সো মার্কেট হ্যাজ অলওয়েজ বিন রিস্কি প্রথম থেকেই। সো আজকে সেটা কিছু নেই, এবার সবারই একটা অ্যাপেটাইট। আমার মতে এভরিবডি শুড ব্যালেন্স দেয়ার ফান্ড। মার্কেট বলো, পিপিএফ বলো, গোল্ড বলো, আজকে গোল্ড ইজ অ্যান অপরচুনিটি। সো মানুষকে নিজেরটা নিজেকে ব্যালেন্স করতে হবে। একটু এই ব্যালেন্সিংটাকে সামহাউ 10,000 টাকা বা 20,000 টাকার রেসপেক্টে একদম সাধারণ মানুষের টার্মে একটু বুঝিয়ে বলবে কিভাবে ব্যালেন্স করবে। মানে অবশ্যই সেটা পার্সন টু পার্সন সেটা ভ্যারি করবে, সে কিভাবে মানে সে তার টাকাটা ইনভেস্ট করতে চায়। বাট তুমি একটু আমাকে এভাবে বলো যে আমি একদম রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে চাইছি, তো কোথায় করব? একটু মিডিয়াম রিস্ক, একটু হাই রিস্ক, একটু কম রিস্ক, এরকম ভাবে যদি একটু বুঝিয়ে বলো। আজকে যদি দেখি আমরা রিস্ক ফ্রি তো আমাদের ঘুরে ফিরে সেই ব্যাংকের এফডি আর ডি। ওকে, তাছাড়া পিপিএফ ইজ আ ভেরি গুড থিং যদি মানুষ ওই হোল্ডেবিলিটিটা রাখতে পারে। ওই 15 বছরের যে একটা 10 ইয়ার গুলো পুরো চাকরি লাইফটা যেটা রাখতে পারে, সো দ্যাট ইজ দেয়ার। আজকে যদি আমি যেরকম নিজে খুবই ইনভেস্টেড, অ্যান্ড আমি মনে করি এভরিবডি শুড এখনো, দ্যাট ইজ লাইক দি এসআইপিস ইন মিউচুয়াল ফান্ড। ওকে, সো এসআইপি ইজ সামথিং বিকজ আমাদের ফুল রিস্ক নিতে হয় না, বিকজ যারা এটা দেখছে দে আর হিউজ ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা লোকজন যারা এটা নিয়ে সারাদিন কেপেবল এক্সপার্টস, রাইট, যদি আমরা টার্মিনালি এক্সপার্টস, তো তাদের হাতে আমাদের টাকাটা হালকা ছেড়ে দেব। বাট ইনভেস্ট করার আগে আমাদেরও দেখা উচিত কি তারা কিসে কিসে ইনভেস্টেড আছে, তাদের লাস্টে গ্রোথ কি যাচ্ছে, এই অ্যাসপেক্টগুলো দেখে শুনে ব্লু চিপ কোম্পানিতে আমরা করতে পারি। এবার অনেকে ওটাতেই যদি আরেকটু বেশি রিটার্ন চায় তারা স্মল ক্যাপ ফান্ডসে আসতে পারে, মিড ক্যাপ ফান্ডসে আসতে পারে, এই সবগুলো আছে। তারপরে এখন গভর্নমেন্ট যেটা কিছুদিন আগে বাজেটের আগে যেটা ভালো করেছে, আমরা এখন কোম্পানিজদেরও লোন দিতে পারি। there are certain portals, এটা আগে করতে হলে যেটা ডিবেঞ্চার বলি আমরা কোম্পানিদের, এটা দিতে হলে 1 লাখ টাকা দরকার হতো, বাট এখন ওটা গভর্নমেন্ট 10,000 টাকায় কমিয়েছে। ওকে, তো যদি তুমি আজকে 12,000 টাকা দাও, তারা অনেক কোম্পানি, কিন্তু তোমার তাদের একটু রেটিংটা দেখে নেওয়া ভালো, কি অ্যাটলিস্ট তারা সেই কোম্পানিটা রেটিংটা প্রফিটেবল হবে কিনা, ক্রেডিট রেটিং টুকু যে হ্যাঁ প্রফিটেবিলিটি একটু তো দেখবে, তুমি তাদের টাকা দিচ্ছ, তুমি ক্রেডিট রেটিংটাও দেখে নাও। তারা যদি আমার মনে হয় BBB+ বা AA লেভেলে থাকে দেওয়া যায়। হ্যাঁ, এবার কি তাদের তুমি 12-13% রিটার্ন পেলে, মোর দ্যান এফডি আর ডি। এবার এগুলোর আবার কমও আছে যেগুলোতে অনেক বেশি রিটার্ন, বাট अगेन ইজ ভেরি রিস্কি। আর যদি কেউ 10,000 দিয়ে করে শেয়ারসের থেকে, আমি বলবো বেটার হচ্ছে টু উইন এসআইপিস এন্ড মিউচুয়াল ফান্ডস, মানে অ্যাট লিস্ট লো রিস্কে বা মিডিয়াম রিস্কে, ওটা লো রিস্ক এই জন্য কি সামহাউ ইজ হ্যান্ডলিং ইওর ফান্ড, কারেক্ট। এন্ড মানে একটু ডাইভার্সিফাইড, এমন না যে একটা স্টকে লাগালাম সেই স্টকটা ডুবে গেল। সেটাই তো সবাইকে আমরা চেষ্টা করি কি, যদি তুমি বলো আজকে 10,000 টাকা নিয়ে শেয়ার মার্কেটে কিনবো, আমার 10,000ই আছে, তাহলে একটা মানুষ 4টে বা 3টে মিনিমাম কেনে, কেউ একটা দুটো কেনে না, একদম।
কারণ সবারই একটা ভয় আছে, রিস্ক অ্যাপেটাইটেরই আমাদের ব্যাপারটা। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই যদি বলো, একটা হয়ে গেল তোমার মিউচুয়াল ফান্ড, স্টকস অ্যান্ড অল, ইকুইটি বলতে গেলে, আর তাহলে তুমি গোল্ডকে আর রিয়েল এস্টেটকে কোথায় রাখবে? আর গোল্ড তো এখন ভালো, গোল্ড হ্যাজ অলওয়েজ বিন, যদি কেউ আজকে লাস্ট 10-15 বছরে দেখে, গোল্ডও প্রচুর রিটার্ন দিয়েছে। আজকে অল টাইম হাই 75 যাওয়াটাও বড় ব্যাপার। কারেক্ট। আর এখন দামটাও পড়েছে, লোকের কিনে নেওয়াও ভালো। রিয়েল এস্টেট, যেন আমি প্রথমেই বলছিলাম, রিয়েল এস্টেট ইজ নাও আ বিট ট্রিকি। মানে উইদাউট দ্য ইন্ডেক্সেশন। আজকে অনেক মানুষই ছিল যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতো অ্যাজ অ্যান অপরচুনিটি, আজকে তাদের জন্য হয়তো আর ওটা ইনভেস্টমেন্ট অপশন হিসেবে আমার মনে হয় অ্যাটলিস্ট, মানে নেসেসিটি না থাকলেও অকারণে গিয়ে ইনভেস্টমেন্ট করার মানে সেন্সটা অনেকটা কমে গেছে, আগের থেকে অনেকটা কমে, হালকা হলেও তাই তো বোধ হচ্ছে এই পুরো হিসেবটা যদি আমরা দেখি। আবার এটাও তো সম্ভব যে পরের বাজেটে আবার ইন্ডেক্সেশনটা ফেরত চলে এলো। সম্ভব তো অনেক কিছুই। আমরা কি এটা ভেবেছিলাম যে ইন্ডেক্সেশনটা সরে যাবে? ওকে, এবার গভর্নমেন্ট কি আনছে সেটা তো, এবার সবকিছুই আমরা ফিউচারের এরকম যেটা আমাদের কন্ট্রোলে নেই সেগুলো ধরে বসে আমি তো ইনভেস্ট করতে পারি না। অ্যাবসলিউটলি। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, মানে পার্সেন্টেজটা আমরা জানি, রাইট? সেই টাকাটা আমাদের থেকে কখন কাটা হয়? মানে আমি শেয়ারটা কিনলাম, আমি 1 বছর হোল্ড করে আমি বিক্রি করে দিলাম, ওকে, আমার ডিম্যাট অ্যাকাউন্টে তো টাকাটা ঢুকে যাচ্ছে, পুরো টাকাটাই ঢুকছে ট্যাক্স না কেটে। একদম। দেন হাউ দ্য গভর্নমেন্ট মানে ট্র্যাকস দিস মানি? হ্যাঁ, আজকে আমরা যে প্রত্যেকটা ব্রোকার হাউস দিয়ে করি, আইদার তুমি গ্রোক দিয়ে করতে পারো, জেরোদা বা অনেক কিছু, ইভেন ব্যাংকও আছে, তো তাদের কাছ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট পাওয়া যায়, ক্যাপিটাল গেইন স্টেটমেন্ট বছরের শেষে। ওকে, এই এসটিটি অ্যানুয়াল ট্যাক্সগুলো ব্রোকার কেটে তারপরে দেয় তাদের ব্রোকারেজটুকু। কিন্তু এই যে ক্যাপিটাল গেনের ট্যাক্সটা, এটা কিন্তু তুমি তোমার যখন রিটার্ন ফাইল করো প্রত্যেক বছর 31শে জুলাই এর আগে, তখন তুমি নিজে ডিসক্লোজ করে দাও। তাই আমি যদি না করি, তুমি না করলে তোমার কাছে পরে নোটিশ আসতে পারে। আর এখন গভর্নমেন্ট অনেক ভালো করেছে, যদি তুমি এবারে রিটার্নটা যদি কাউকে দিয়ে দেখাতে যাও, সবাই একটা কমপ্লায়েন্স পোর্টাল খুলে চেক করছে, যেটা AIS অ্যান্ড TIS বলছে, অ্যানুয়াল ইনকাম স্টেটমেন্ট। এইখানে সেইখানেও কিন্তু গভর্নমেন্ট আমাদের পুরো হিস্ট্রি দেখিয়ে দিচ্ছে, আমাদের স্যালারি ইনকাম এত এসছে, ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট এত, FD এত, আমরা কত শেয়ার কিনেছি বেচেছি, মিউচুয়াল ফান্ড কিনেছি বেচেছি। তো গভর্নমেন্টের কাছে কিন্তু এই পুরো হিস্ট্রিটাই আছে। এখন আমাদের এই প্যান আধার লিঙ্ক হয়ে যাওয়ার পর থেকে গভর্নমেন্ট এখন খুব সেন্ট্রালাইজলি অপারেট করছে। যদি আমরা না ভরি, গভর্নমেন্ট আমাদের ওটা নোটিশ দিয়ে বলবে, এটা আমার মনে হচ্ছে লাইক ইন্টিমেশন অর্ডার আসবে যে এইটা আমার মনে হিসেবে, ইফ ইউ ডু নট হ্যাভ প্রুভ ইট, প্রোভাইড ইউর ক্যাপিটাল গেইন স্টেটমেন্ট। আর আজকে প্রত্যেকটা ব্রোকার হাউস তোমাকে ক্যাপিটাল গেইন স্টেটমেন্ট দেয়, তাই তোমার জন্যও দেওয়া ওটা খুব ডিফিকাল্ট নয়। বাট হ্যাঁ, আমরা ট্যাক্সটা পে করি শেষে গিয়ে। মানে এটা পরেও কি অনেকটা ব্যাপারে আছে, যেরকম আমাদের নিয়ম আছে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া, জুলাই একটা, এতে একটা, আমাদের সেই হিসেবে আমাদের দিতে তো হবেই। স্যালারিড মানুষের তো TDS কাটছেই, কিন্তু সেটা থেকে তো আর ওই গেইনটা কাটছে না। না, সেই গেইনটা আমাকে এমনও হতে পারে এখন এই ব্যাপারটা হয়ে যাওয়ার পর, যে আমি তো আমার, ধরো আমার কথার কথা, বছর গেলে আমার 5 লাখ টাকা ইনকাম, বা 10 লাখ টাকা ইনকাম, নাহলে তো ট্যাক্সের সেরকম গল্প আছে, 10 লাখ টাকা আমার ইনকাম বছর গেলে, আমি আমার পুরো ট্যাক্স দিয়েই আমার ইয়ার এন্ডে যখন আমি ITR ভরতে যাচ্ছি, তখন আমাকে আবার ওই গেনের উপর আবার ট্যাক্স দিতে হবে। তুমি তো জানো তুমি গেইন করেছো, এরকম তো নয় কি তুমি আনঅ্যাওয়্যার ছিলে অফ দ্য গেম। কারেক্ট। বেটার তখনও নিজের সেলফ অ্যাসেসমেন্টটুকু ভরে দেওয়া, খুব বেশি হলে। গট ইট, ফাইন। কিছু কিছু জায়গায় মানে এমন শোনা যাচ্ছে, ঠিক আছে, যে অরুণাচল প্রদেশ আর বিহার ইজ মানে কি বলবো, এই বাজেটটা থেকে একটু বেশি লাভজনক হয়েছে। এটাও দেখতে গেলে তুমি যেরকম বলছিলে, এটা মানুষের আক্রোশের কারণ। এই যে দুটো স্টেট, দে আর সাউথ NDA এর পার্টস, অ্যালায়েন্সে যোগ দিয়েছে বলে, মানে why is that perception? Perceptionটা it's not like I feel they have given a bit maybe, but that is not the case. It has been for all. But হ্যাঁ, যদি আমরা দেখি আন্ধ্রপ্রদেশের কেসটা একটু ইউনিক,
ওকে। ইউনিক এই কারণে, আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা যে বাইফার্কেশনটা হয় আজকে সেটা 10 বছরের কাছাকাছি। হুম। সেই সময় থেকে আজও হায়দ্রাবাদ আন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার ক্যাপিটাল সিটির কাজ করছে। আন্ধ্রপ্রদেশের এখনো কোনো ক্যাপিটাল সিটি কিন্তু নেই। ওকে। সেই সময় চিফ মিনিস্টার ছিলেন চন্দ্রবাবু নাইডু। উনি প্রপোজ করেন এই আমরাবতীটাকে ক্যাপিটাল সিটি করার। আজকে গভর্নমেন্ট আমরাবতীটাকে ক্যাপিটাল সিটি করার জন্য 15,000 কোটি টাকার কাছাকাছি অ্যালট করেছে। ওকে। এবার দেখতে হবে এই রিজনটা, বিকজ যদি আমরা দেখি সেই সময় গভর্নমেন্ট চেঞ্জ হয়, চন্দ্রবাবু নাইডু নতুন সিএম আসে, তারা এইটা ইনভেস্ট করতে চায় না। সো হোয়াট দে ওয়ান্টেড টু ডু, তারা বলে কি এদের 3টে ক্যাপিটাল করে দিতে, একটা জুডিশিয়াল ক্যাপিটাল, একটা লেজিসলেটিভ ক্যাপিটাল, আর একটা সাম ক্যাপিটাল, দে হ্যাভ সাম ডিফারেন্সিয়েশন। তার ভেতরে আমরাবতী ওয়াজ ওয়ান এন্ড বিশাখাপট্টনম ওয়াজ ওয়ান, আর একটা আমার ঠিক খেয়াল নেই। সো নাও সেইটাও ওরা 2019-এ প্রপোজ করে, 2022-এ হাইকোর্ট বলে না, আন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কি ইউ মেক দিস অ্যাজ আ ক্যাপিটাল সিটি আমরাবতীকে। ওরা তো সুপ্রিম কোর্টের কাছে যায়, সেটার কোনো ভার্ডিক্ট নেই। এখন আবার চন্দ্রবাবু নাইডু, ওটা ওনার ড্রিম প্রজেক্টই ছিল আমরা বলতে পারি, সেখান থেকে তারা আমরাবতীটাকে আবার ক্যাপিটাল সিটির জন্য দাঁড় করানোর পুরো এই জন্য এই ফান্ডটা অ্যালট করা হয়েছে। ওকে। সো ইন বিটুইন দ্য পডকাস্ট একটা ট্রান্সফর্মার বার্স্ট করেছে, তাই জন্য আমাদের কথাবার্তা একটু ইন্টারাপ্টেড হয়ে গেছে। আমরা ছাদে এসেছি, কন্টিনিউ করব সেই বিহার থেকে। ওকে। সো প্লিজ বলো যে বিহার কেন এরকম বেনিফিটেড বলা হয়। আন্ধ্রপ্রদেশ যেরকম আমরা বললাম সেরকম দেখতে গেলে বিহারের মেন এবারের কস্ট ইনভলভমেন্ট আছে টুয়ার এক্সপ্রেসওয়েজ, যেটার জন্য একটা লার্জ সাম অ্যালোকেট করেছে। এছাড়াও যদি আমরা দেখি, গভর্নমেন্ট ওয়ান্টস টু ইন্টিগ্রেট বিহার ট্যুরিজম, যেটাতে বিষ্ণুপদ টেম্পল করিডোর অ্যান্ড মহাবোধি টেম্পল করিডোরকে কাশী বিশ্বনাথে যেরকম সুন্দরভাবে টেম্পল করিডোরটাকে আজকে দাঁড় করানো হয়েছে, সেইটাই ওখানে রেপ্লিকেট করতে চায়। এছাড়াও দে ওয়ান্টস টু গেট ইন টু দি ইভেন আমাদের নালন্দা ইউনিভার্সিটি, সেটাকেও রিস্ট্রাকচার করতে চায় টু ইটস ফর্মার গ্লোরি। কতটা হবে, বাট দ্যাট ইজ দেয়ার। অ্যান্ড এছাড়াও দে ওয়ান্ট দ্য ইন্টারলিঙ্কেজ অফ দ্য রিভার্স ইন বিহার, কোশি নদী আর একটা কিছু, যাতে ফ্লাডস অ্যান্ড অলের এইসব, অ্যান্ড সেটাকে ইউটিলাইজ অ্যান্ড হার্নেসিং দ্যাট রিসোর্স। অ্যাকচুয়ালি দেখতে গেলে বিহারের জন্য ওটা একটা রিসোর্সই, সেইটার হার্নেসিংটাই করার জন্যে গভর্নমেন্ট যতটার জন্য এইভাবে বিহারে ইনভেস্ট করা যায়, and somehow they have highlighted it out in the budget. Right. Okay, got it. So একটু কথা বলবো সেফার ইনভেস্টমেন্ট থেকে একটু ইনসিকিউর ইনভেস্টমেন্ট গুলোর দিকে, যেমন ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ। ওকে। সো ক্রিপ্টোকারেন্সির উপর গভর্নমেন্টের সেরকম ভাবে কোনো রকম কি বলবো, মানে অথরিটি নেই, রাইট? বিকজ দে ডু নট রেগুলেট দ্যাট। না, ফার্স্টলি কোনো রকম কোনো ফ্রড হলে গভর্নমেন্ট সেরকম কোনো দায়িত্ব নেবে না, অল দ্য রিস্ক ইজ আপন ইউ, বাট দে আর ইম্পোজিং সো মাচ ট্যাক্স অন দ্যাট। সো হাউ ডু ইউ সি দ্যাট? এটা একটা কিন্তু খুব কথাটা হচ্ছে, এক, ক্রিপ্টোকারেন্সিকে গভর্নমেন্ট কারেন্সি স্ট্রেচার দিচ্ছে না। যদি সেটা আমার কারেন্সি না হয়, তাহলে সেটা আমার কি অ্যাসেট, আমি বলতে পারি অ্যাসেট। এবার এখানে বলছে 30% ট্যাক্স। এই 30% ট্যাক্সটাও লোকে মেনে নিল। আমি বলছি যে অ্যাট দ্য এন্ড ঠিক আছে, অনেক কিছুতেই যেরকম আছে, উইনিং ফ্রম যেরকম আমাদের অনেক লটারি আছে যেরকম থাকে, নাও একটু কমও হতে পারে। বাট যেটা প্রবলেম হচ্ছে, বলছে একটা বিটকয়েন বা একটা ক্রিপ্টোতে তুমি প্রফিট করলে সেটাতে ওই ট্যাক্সটা দাও, যেটা লস হয়েছে ওটা এটার সাথেও অ্যাডজাস্ট হবে না। প্রবলেমটা সেইখানে। কারেক্ট। আজকে শেয়ার যেরকম আমাদের শেয়ারের লস গুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, তো এইটা আনা উচিত। যদি তাহলে এটাকে ক্যাপিটাল অ্যাসেটে যদি আমরা রাখি, ফর এক্সাম্পল শেয়ারসের মতোই, কারণ এটা আমি যখন কারেন্সি বলছি না, তাহলে শেয়ারসের মতোই হলো। তাহলে এটা নেই, এক অ্যাসেট অফ নেই, ক্যারি ফরওয়ার্ড নেই, ওই লসটা তাহলে তুমি ক্যারি ফরওয়ার্ডও করে যেরকম বাকি লস হয়, সেট অফটা হওয়াটা দরকার, অ্যান্ড অ্যাটলিস্ট নিজেদের ভেতর, রাইট? বাট ইন আ হোলিস্টিক ভিউ পুরো ক্যাপিটাল অ্যাসেটেরই হওয়া উচিত, যেরকম ক্যাপিটাল অ্যাসেট ইজ অ্যান ক্লাস, কিন্তু সেইটা নেই। তো দ্যাট ইজ আ প্রবলেম, হিন্ড্রেন্স। গ্রেট। দেন লেটস টক অ্যাবাউট ফিউচার অ্যান্ড অপশনস। ওকে, ফিউচার অ্যান্ড অপশনস নিয়ে মানে গভর্নমেন্ট মানুষকেও খুব স্কেপটিক্যাল করে দিয়েছে। ওকে, যে মানে তার সাথে সাথে ট্যাক্সও বাড়িয়েছে, সেটা নিয়ে যদি কিছু বলো।
দেখতে গেলে ফিউচার্স তো আমরা তো করি না, আমরা সবাই অপশনসেই যাই, Okay. কল যেটা আমরা শেয়ারসে হুম। করি। সো সেটা অ্যাজ যেটা প্রথম থেকেই আমরা বলছি, মানুষ তাতে নট হ্যাপি টুয়ার্ডস দিস, বিকজ অনেক লোকই তো শুধু ইনভেস্ট করে না, দে আর অলসো ইনটু দিস ডেরিভেটিভস। তো সেইখানে দ্যাট ইজ আ কোয়েশ্চেনেবল প্রবলেম, মানে দেয়ার আর সো মেনি কোয়েশ্চেনস অ্যারাউন্ড কারণ দিস ওটা বাজেট কি, অ্যাকচুয়ালি। এটাতে হলেই তো 20%, কারণ এটা তো শর্ট টার্মই হয়, লং টার্ম নয়। নয়, আজকে 15 থেকে 20 হয়ে যাওয়াটা তো একটা মানুষের হিট না। আগে 100 টাকায় দেখতে কম, লাখ টাকাতে দেখতে বেশি, অনেক বেশি, রাইট। পারফেক্ট। সো মোটামুটি আমরা পডকাস্টটাকে এন্ড করে ফেলেছি। মোটামুটি যে কটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, যেগুলো একটা মানে আমাদের মতো মিডল ক্লাস মানুষদের বা সাধারণ মানুষদেরকে প্রচণ্ড এফেক্ট করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। লাস্ট পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো, তারপরে কিন্তু জাস্ট আমি তোমায় একবার অ্যাড করেছি, যেরকম আবার গভর্নমেন্ট কিন্তু ইন্ডাস্ট্রির এই যে আমাদের স্টার্টআপস এন্ড অল, তার জন্য কিন্তু ভালোও করেছে। যদি আমরা দেখি, যেমন এঞ্জেল ট্যাক্সটা সরিয়েছে। সেটা কি সাধারণ বা মিডল ক্লাসদের সেরকম ভাবে খুব একটা এফেক্ট করে? মিডল ক্লাস বলে নয়, আজকে ব্যবসা তো যে কেউ শুরু করতে পারে, রাইট। মুদ্রা লোন বা মুদ্রা লোনটা 10 থেকে 20 করেছে যারা 10টা নিয়ে ফেরত দিতে পেরেছে ঠিক সময়। তাই মুদ্রা লোনটা আমি বলবো না, কিন্তু এই আজকে ইন্ডিয়াতে একটা তো কালচার এসছে স্টার্টআপের, সবাই ইনভেস্ট করছে, তো সেইখানে টাকা তোলাটা ইজি করেছে। সো আজকে যদি আমরা ঘুরে দেখি, এই ইন্ডাস্ট্রিগুলো উঠলেই কিন্তু এমপ্লয়মেন্ট উঠবে, রাইট। ইজ অফ বিজনেসটা বাড়বে, যেটা মানে ইন্ডিয়াতে খুবই কম। সব থেকে হচ্ছে এমপ্লয়মেন্ট। আমাদের যে এমপ্লয়মেন্টের এত প্রবলেম, সেই এমপ্লয়মেন্ট নিয়েও গভর্নমেন্ট অনেক স্কিমস করেছে। আর সেগুলো যত বাড়বে, সাথে সাথে তোমার প্যারালাল যে ইন্ডাস্ট্রিগুলো, খুচরো ব্যবসাগুলো, সেগুলো তার সাথে সাথে গড়ে উঠতে পারে। সেটাই, রাইট। সো লাস্ট কোয়েশ্চেন যেটা, মানে কোন কোন ইন্ডাস্ট্রি এই বাজেটটা থেকে একটু বেনিফিটেড, আর কোন কোন ইন্ডাস্ট্রি এই বাজেটটা থেকে একটু ইগনোরড, যদি বলো, তাহলে মানে অ্যাটলিস্ট আমাদের কান্ট্রির গ্রোথটা কোন টুয়ার্ডসে এগোচ্ছে, সেটা আমরা যাতে একটু আইডিয়া পেতে পারি। দেখতে গেলে অনেক কিছুই ইনফ্রাস্ট্রাকচারের প্রতি, রেলওয়েজের ইনফ্রাস্ট্রাকচার বলতে রোডওয়েজ, রেলওয়েজ, তার প্রতি অনেকটাই ইনক্লাইনেশন আছে গভর্নমেন্টের। প্রবাবলি দ্যাট দে হ্যাভ ইউজড দ্যাট শুভ নাম্বার কাইন্ড অফ আ থিং, 11,11,111 কোটি টাকা টুয়ার্ডস ইনফ্রাস্ট্রাকচার। ওকে। সো ইনফ্রাস্ট্রাকচার হ্যাজ বিন, এতে আছে ডিফেন্সে ইনভেস্টমেন্ট ভালো আছে, আমরা বলছিলামই ডিফেন্সের স্টকের যেভাবে ফান্ডের দাম মানে গ্রোথ আছে। আজকে অ্যাগ্রিভেটেড, ইটস ভেরি ডিফিকাল্ট। আজকে এভরিওয়ান ইজ নট হ্যাপি উইথ ইট, বিকজ এভরিবডি হ্যাজ আ ডিফারেন্ট এক্সপেকটেশনস, যেটা হয়তো মিট হয়নি। কিন্তু হ্যাঁ, যদি হাইলাইটস হয়, যেটা নিয়ে এখন প্রবলেমস হচ্ছে, ইফ ইউ সি ইন পাঞ্জাব, মহারাষ্ট্র, ফার্মার্স আর নট হ্যাপি টুয়ার্ডস দ্য এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট অফ দি, বিকজ আজকে দেখতে গেলে আমরা তো কৃষি প্রধান দেশ, তো সেখানে পুরো বাজেট স্পেন্ডিং এর আই গেস 3.15% করেছে, দ্যাট ইজ अराउंड 1.53 লাখ ক্রোর। দেখতে গেলে বাড়িয়েছে, আগের বার বোধহয় 1.25 ছিল, কিন্তু যেটা তারা চেয়েছিল, আগেন চাহিদার ভেতরে একটা ইজ ফাইন, দ্যাট ইজ দি মিনিমাম প্রাইসিং, যেটা ওরা চায় যে একটা জিনিসটার দাম হয়, যাতে খুব বেশি যদি প্রোডাকশন হয়ে যায়, তাহলে তাদের ওটার কম দামে বিক্রি না করতে, গভর্নমেন্ট অ্যাটলিস্ট তুলে নেবে। সেইটার কোনো প্রপার লিগালাইজেশনটা এবারও সেইভাবে হয়নি, এক। আর যদি দেখি, দে ওয়ান্টেড একটা ফার্ম লোন ওয়েভার। ওকে, রাইট। তারা যেমন বলেছিল, আজকে আমাদের দেশের অনেক ইন্ডাস্ট্রিজ চলে যাচ্ছে উইদাউট পেইং দেম, কৃষিদের একটু কিছু সেইটা নিয়েও কোনো মন্তব্য বা কথা হয়নি। তাই দে আর আ বিট এ। আর তাছাড়া যদি দেখতে গেলে মিডল ক্লাস ইন্ডাস্ট্রি বলে নয়, বাট অ্যাজ আমাদের এক্সপেকটেশনস ছিল সব প্রত্যেকটা মানুষের, যে বেটার কিছু একটা হবে, যাতে আমাদের হয়তো ট্যাক্সেবিলিটিটা একটু কমবে। মানে কেন জানি না এই কথাটা পডকাস্টে মাথায় আসছে। কিছুদিন আগে, মানে 3-4 মাস বা 6 মাস আগে আমি জওয়ান মুভিটা দেখেছি। ওখানে সেম একটা গল্প ছিল, একজন কৃষক ট্র্যাক্টর কিনতে যাচ্ছে, আর একজন বড়লোক মার্সিডিজ কিনতে যাচ্ছে। কৃষকের ইন্টারেস্ট রেটটা মার্সিডিজের থেকে বেশি হাই। মানে অ্যাটলিস্ট গভর্নমেন্ট শুড থিঙ্ক দ্যাট হোয়াট ইজ
ফর দ্য কি বলবো গ্রাউন্ডেড পিপল অ্যান্ড হোয়াট ইজ ফর দ্য মানে কি বলবো রিচ পিপল। সো যেটাকে বাড়িয়ে যেটাকে কমানো উচিত তার জায়গায় ব্যাপারটা কিছুটা উল্টো রিভার্স হয়ে গেছে আর কি। ভেরি ডিসাইডেড, হুম। বাট বলাটাও খুব ডিফিকাল্ট। আজকে যখন আমরাও লোন নিই এমনি, হুম। আজকে তুমি আমি নিই, একটা হয় না, একটা লোনের রেঞ্জ হয়, যেমন হাউস প্রপার্টি আজকে লোন কেউ নেই কি বলে 8.5 থেকে 10%, লেখা থাকে 8.5, বাট হয় ডিপেন্ড কিসের ওপরে করে, তোমার সিভিল স্কোর, Correct. সব কিছু। এবার তাদের তো সেটা হয় না। আজকে যদি কাউকে একটা লোন দেয় আমাদের একটা কোল্যাট্রাল রাখতে হয়, আচ্ছা তাদের তো সেই ব্যাপারটা নেই। তো এইটার সেটআপস গভর্নমেন্টকে আরো ইজ করার জন্য দে শুড বি মেবি গেটিং ইনটু আরো কিছু যোজনা বা ইজি লেন্ডিং কোনো সিস্টেম, এগুলোকে আনতে হবে, ইন্টিগ্রেট হয়তো করতে হবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। মানে ফার্স্টলি বলবো যে এত ইজি করে সবার জন্য বলাটার জন্য একটা ধন্যবাদ। অ্যান্ড সেকেন্ডলি আই বিলিভ মানে each and every person of this country at least need to know that information যে তার যে ট্যাক্সটা কাটা হচ্ছে সেটা কি বেসিসে কোন খাতে কাটা হচ্ছে, রাইট? বা শুধু ট্যাক্সই বলবো না, বিভিন্ন বিষয়ে যে গভর্নমেন্ট কোন কোন জায়গায় ইনভেস্ট করছে এবং কোন জায়গায় আমাদের হার্ড আর্ন মানিটাকে কোথায় কাজে লাগাচ্ছে, পিপল শুড বি অ্যাওয়ার অ্যাবাউট দিস। তো তুমি সবার কাছে এই ব্যাপারগুলো তুলে ধরলে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর হোপফুলি আবার নেক্সট বাজেটে দেখা হবে, যে যাতে আমরা একটা ছোটখাটো অ্যানালিসিস আমাদের তরফ থেকে করতে পারি। নিশ্চয়ই এই জায়গাটা দেওয়ার জন্যও আমি তোমায় ধন্যবাদ জানাই, যে অ্যাটলিস্ট তুমি আমায় নো অল থ্যাঙ্কস টু ইউ। না এরকম নয়, অ্যাটলিস্ট আই ওয়াজ গিভেন অ্যান অপরচুনিটি টু সে অলদো, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান্ড তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড ইউর কোয়েশ্চেন্স আর ভেরি অন টু পয়েন্ট টুয়ার্ডস দি বাজেট। থ্যাংক ইউ সো মাচ।